হ্যালো গাইস, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই ভালোই আছেন। আজকে আমরা হিডেন লাভের তৃতীয় পার্ট নিয়ে হাজির হয়েছি। তবে যারা পূর্বের পার্টগুলো দেখেননি তারা চাইলে ডিসক্রিপশন বক্স থেকে সেগুলো দেখে নিতে পারেন। না হলে এই পুরো ভিডিওটাই মাথার উপর দিয়ে যাবে। গত পর্বে আমরা দেখেছিলাম সাংজি জাওসুর সাথে একটা মেয়ে দেখে, যার ফলে তার মন খারাপ হয়ে যায়। এরপর জাওসু তাকে জিজ্ঞেস করে, কি ব্যাপার, তুমি এখানে কি করছো? তুমি কি জানো তোমার বাসার মানুষ তোমাকে নিয়ে কত টেনশনে আছে? তুমি যে পাতাখোরের সাথে দেখা করতে এসেছো সে কোথায়? সাংজি তখন বলে, ও আমাকে ছ্যাঁকা দিয়ে ব্যাকা করে দিয়েছে, কারণ আমি ওর থেকে ছোট, এমনকি ওর একটা জিএফও আছে। এসব বলে আর কাঁদতে থাকে। এরপর সে জাওসুকে সেই গিফটটা দেয়, যেটা অনুষ্ঠানের দিন সে তাকে দিতে পারেনি। জাওসু বক্স খুলে তার ভিতর একটা টাই দেখতে পায়। এরপর সাংজি তাকে বিদায় জানিয়ে সেখান থেকে চলে আসে। যাওয়ার সময় সে ইয়ানকে জড়িয়ে ধরে অনেক কাঁদতে থাকে। দেখতে দেখতে এরপর অনেকদিন পার হয়ে যায়। সাংজিও তার অতীতকে পেছনে ফেলে নতুনভাবে জীবন শুরু করেছে। এমনকি সে এখন ভার্সিটিতে জাওসুর শহরেই পড়ছে। সেখানে আমাদের সাংজির তিন বন্ধুকে দেখানো হয়, যার একজনের নাম নিং, আর একজনের নাম সিন, আর থার্ড পারসন ওয়াং, যারা কিনা ছিল তার রুমমেট। আসলে হোস্টেল জীবনের রুমমেটরাই বেস্ট ফ্রেন্ড হয়, এটা যারা হোস্টেল জীবন পার করেছে তারাই ভালো বুঝবে। যাই হোক, ওয়াং তখন একটা ছেলের সাথে ধাক্কা খেয়ে পড়ে যায়। তখন মিং নামের একটা ছেলে এসে তাকে সাহায্য করে। এরপর নিন আর সিং সেখানে আসে। কি নাম রে ভাই, আমার তো দাঁত কপাটি খুলে আসতে চাইতেছে, এমন একটা অবস্থা। যাই হোক, তারা আসলে মিং তাদের কাছে নিজেকে ইন্ট্রোডিউস করে, আর তার সাথে তাদেরও বন্ধুত্ব হয়ে যায়। এইদিকে আজকে মিং এর জন্মদিন ছিল, তাই সে তার বার্থডে পার্টিতে তাদেরকে ইনভাইট করে, আর তারাও তার কথা মতো তার বার্থডে সেলিব্রেট করতে চলে আসে। কিন্তু তখনই সেখান থেকে জাওসু যাচ্ছিল, আর অল্পের জন্যই সাংজি আর জাওসুর সাক্ষাৎ হয় না। পার্টিতে বসে সাংজির ভালো লাগছিল না, তাই সে একটু বাইরে আসে মন ফ্রেশ করতে। হঠাৎ করেই সে চিরচেনা একটা ভয় শুনতে পায়, আর তাকিয়ে দেখে জাওসু তাকে ডাকছে। তাই সে জাওসুর কাছে যায়। জাওসু তখন তাকে জিজ্ঞেস করে, তুমি এতদিন আমার ফোন কেন তোলনি, আর মেসেজেরই বা রিপ্লাই কেন দাওনি? কিন্তু দেখা যায় সাংজি তাকে ইতিউতি বুঝিয়ে সেখান থেকে চলে যায়। আসলে সে তাকে এসব বিষয় বলতে চাচ্ছিল না। এরপর দেখা যায় তারা সবাই লেট নাইট পার্টিতে ব্যস্ত, কিন্তু সাংজির মায়ের অর্ডার ছিল সে যেন বেশি রাত অব্দি বাইরে না থাকে। তাই সে বাসায় ফিরে যেতে চাচ্ছিল, কিন্তু তখনও তার সাথে জাওসুর দেখা হয়, আর সে তাকে বলে, চলো আমি তোমাকে বাসা অব্দি পৌঁছে দেই। সাংজি অবশ্য এবার রাজি হয়। রাস্তায় বসে জাওসু তাকে জিজ্ঞেস করে, আচ্ছা তুমি কি তোমার সেই পাতাখোর বয়ফ্রেন্ডের জন্য এখানে এসেছো? সাংজি তখন বলে, আরে না, এবার এমনিতেই এসেছি। এর পরের সিনে দেখা যায় নিং সাংজিকে বলে, আচ্ছা মিং কি তোমাকে মেসেজ দিয়েছে? মানে গতকালকে তুমি চলে আসার পরে সে বারবার তোমার কথা বলছিল। আমার কি মনে হয় জানো, সে তোমাকে পছন্দ করে। সাংজি তখন ফোন চেক করে দেখে সত্যি সত্যি মিং তাকে মেসেজ দিয়েছে। এরপর দেখা যায় সে তার হিডেন লাভকে নিজের এক বন্ধুর লাভ স্টোরি বলে তাদের কাছে চালিয়ে দেয়। সে বলে, জানো আমার একটা বন্ধু আছে, সেই মহিলা কিনা তার ভাইয়ের বন্ধু কি পছন্দ করে, তাও আবার কুটিকাল থেকে। তবে আমাদের দুলাভাই একজন গেম ডেভেলপার। তখন শিন তাকে জিজ্ঞেস করে, কোন গেম? সাংজি গেমের নাম বললে দেখা যায় সে তাকে বলে, আরে এটা তো আমি নিজেও খেলি। এর থেকে আমরা বুঝতে পারি জাওসু তার স্বপ্নকে সত্যি করে ফেলেছে। এরপর তারা তাকে হিডেন লাভের কাপলদের বয়সের কথা জিজ্ঞেস করে। সাংজি তখন বলে, তাদের বর্তমানে ছেলেটির বয়স হচ্ছে 25 আর মেয়েটার বয়স 20। তখন তারা বলে, না রে, বয়সটা একটু বেশি হয়ে গেল, তবে ভালোবাসা যদি পিওর হয় তবে এটা কোনো ব্যাপারই না। সিরিয়াসলি এটা বেশি গ্যাপ, আমাদের দেশে তো 7-8 বছরের ছোট মেয়েকে বিয়ে করাই পারফেক্ট মনে করে। যাই হোক, তখনই তাকে তার বাবা ফোন দেয়। সে বলে, তুমি জাওসুকে ধন্যবাদ হিসেবে একদিন ডিনার করিও, কারণ ও তো আমাদের জন্য অনেক কিছু করেছে। এরপর সাংজি জাওসুকে মেসেজ দেয় আর বলে, তুমি আমাকে সেই দিন বাসায় ড্রপ করে দিয়েছো, তাই আমি তোমাকে ধন্যবাদ জানাতে চাই আর তোমার সাথে ডিনার করতে চাই। মেসেজ পেয়ে সাথে সাথে জাওসু তাকে ফোন দেয় আর বলে, এ সপ্তাহে তো পারছি না, তবে সামনের সপ্তাহে আমি ফিরে আসি। আর সাংজিও তাতে রাজি হয়ে যায়। এর পরের সিন শিফট হয় ভার্সিটিতে। মিং তখন সাংজিকে কিছু বলতে চাচ্ছিল, তখন তারা দেখে নিন মিং এর বন্ধু কিয়াং এর সাথে লাইন মারা শুরু করে দিয়েছে, যার ফলে তারা সবাই অনেক খুশি হয়। অন্যদিকে দেখানো হয় জিয়াং জাওসুকে একটা পার্সেল দেয়। জিয়াং হচ্ছে ওই যে সেই মেয়েটা যার ব্যাপারে আমরা তেমন কিছু জানি না। জাওসু পার্সেল পেয়ে তাকে একটা মেসেজ দেয়, যেখানে লেখা ছিল, আমি তো তোমার সব টাকা পরিশোধ করে দিয়েছি, তাই এখন থেকে আমি চাচ্ছি না তুমি আর আমাকে কল বা মেসেজ করো। কিন্তু এতে হিতে বিপরীত হয়। এই মহিলা ভীষণ রেগে যায়। জাওসু আসলে তার কাজ নিয়ে এতই ব্যস্ত ছিল যে সে তার নাওয়া খাওয়াই ভুলে গেছে, তাই তার শরীরটাও খারাপ হয়ে যায়। এইদিকে আজকে তার
সাংজির সাথে ডিনারে যাওয়ার কথা ছিল, কিন্তু শরীর খারাপ দেখে সে তাকে কল করে না করে দেয়। সাংজি তার কথা শুনেই বুঝতে পারে ওর হয়তো শরীর খারাপ, তাই সে জাওশুর কাছে চলে আসে আর তাকে নিয়ে হাসপাতালে যেতে চায়। এরপর সে তাকে দাঁড় করিয়ে একটা ট্যাক্সি নিতে যায় আর ভুলবশত একে অপরের সাথে ধাক্কা খায়, যার ফলে জাওশু ভুলে তার কপালে একটা কিস করে দেয়, যাতে করে দুজনেই হালকা প্রেমে পড়ে যায়। এর পরের সিন শিফট হয় হাসপাতালে। সেখান থেকে জানা যায় জাওশুর অ্যাপেন্ডিক্সে সমস্যা হয়েছে, তাই যত দ্রুত সম্ভব তাকে সার্জারি করতে হবে, আর এজন্য তাকে কিছুদিন হাসপাতালেও থাকতে হবে। তাই সাংজি সেখানে থেকে তার খেয়াল রাখে। এরপর সে জাওশুর বাড়ি যায় তার দরকারি সব জিনিসপত্র আনতে। সেখানে গিয়ে সে তাদের পুরনো একটা ছবি দেখতে পায়, যার ফলে সে মুচকি মুচকি হাসে। এরপর সে তার জিনিসপত্র নিয়ে আবারও হাসপাতালে ফেরত যায় আর তাকে বলে এরপর থেকে আর বেশি কাজ করা যাবে না, বুঝলেন সাহেব। জাওশু এসব শুনে বলে, পিচ্চি তো দেখছি বড় হয়ে গেছে, তুমি তো দেখে আমাকে একেবারে আমার মায়ের মতন শাসন করছো। সাংজি বলে, ফিল্ম ফাইলসও জানে আমি বড় হয়ে গেছি, শুধুমাত্র তুমিই জানলে না, তাও ভালো অবশেষে নোটিস করলে। এর পরের সিনে দেখানো হয় জাওশুকে হসপিটাল থেকে ছেড়ে দেয়া হয়েছে। সে বাড়ি ফিরে দেখে সাংজি তার জন্য স্টিকারে কিছু নোট করে রেখে গেছে, যা দেখে সে বুঝবে কখন তাকে কি কাজ করতে হবে, যার ফলে জাওশু মনে মনে অনেক বেশি খুশি হয়। আর সাংজির করা নোট মতোই এরপর থেকে সে সকল কাজ করতে শুরু করে। অন্যদিকে দেখা যায় সাংজির সকল বন্ধুরা নিউ ইয়ারের পার্টিতে যাচ্ছিল, কিন্তু সাংজি না গিয়ে হোস্টেলেই বসে থাকে। তখন জাওশু তাকে কল দেয় আর ডিনারের জন্য অফার করে, কারণ আগেরবারের প্ল্যান তো ক্যান্সেল হয়ে গিয়েছিল। এরপর দেখা যায় সে বন্ধুদের সাথে না গেলেও ক্রাশের সাথে ঠিকই যায়। জাওশু তখন সাংজিকে বলে, এতদিন তুমি আমাকে যেভাবে খেয়াল রেখেছিলে তার জন্য আজকের ট্রিটটা আমার পক্ষ থেকে। এরপর তারা দুজনেই গল্প করতে থাকে, কিন্তু তখনই বাজে বিপত্তি। জিয়াংও একই রেস্টুরেন্টে তার একটা বন্ধুকে নিয়ে চলে আসে। সে এসে জাওশুর সাথে সাংজিকে দেখে পুরাই আগুন হয়ে যায় আর গ্লাসে রাখা পানি জাওশুর মুখে ছুঁড়ে মারে। এটা দেখে সাংজিও একটু ফর্মে আসে, সেও তার গ্লাসের পানি জিয়াং এর মুখে ছুঁড়ে মারে। এরপর তাদের দুজনের মাঝে একটু চুল টানাটানি হয়, কিন্তু জিয়ানের উগ্রতার জন্য রেস্টুরেন্ট কর্তৃপক্ষ তাকে বের করে দেয়। অন্যদিকে সাংজি আর জাওশুও সেখান থেকে চলে আসে। এরপর সাংজি জাওশুর মুখ মুছে তার গলায় একটা মাফলার পরিয়ে দেয়। জাওশু তখন এক দৃষ্টিতে সাংজির দিকে তাকিয়ে থাকে। সাংজি তখন তাকে জিজ্ঞেস করে, আচ্ছা এই মেয়েটাকে? কিন্তু দেখা যায় জাওশু বিষয়টা এড়িয়ে গিয়ে বলে, ওর সাথে আমার কোনো সম্পর্ক নেই। আর তখনই সেখানে তুষারপাত শুরু হয়। সাংজি বছরের প্রথম স্নোফল দেখে জাওশুর জন্য দোয়া করে। এরপর তারা নিজ নিজ গন্তব্যে চলে যায়, কিন্তু জাওশু বাড়ি ফিরে দেখে জিয়াং তার বাড়ির সামনে দাঁড়িয়ে আছে। তখন সে জিয়াংকে বলে, দেখো আমি তোমাদের সব টাকাই পরিশোধ করে দিয়েছি, আমি আর চাচ্ছি না তুমি আমাকে বিরক্ত করো। তখন আমাদের টাইম ট্রাভেল করে আরেকবার পিছনে নিয়ে যাওয়া হয় জিয়াং এর পরিচয় কি তা জানতে। তখন আমরা জানতে পারি জাওশুর বাবার কারণে জিয়াং এর বাবা মারা গিয়েছিল, তাই জাওশু আর তার মা তাদের কাছে ক্ষমা চাইতে গিয়েছিল। আর জাওশুর মা বলেছিল আদালত থেকে ক্ষতিপূরণ হিসেবে যেই টাকাটা দিতে বলেছে আমরা সব টাকাটাই দিয়ে দেব। আসলে এরপর থেকেই জাওশুর সুন্দর গোছানো জীবনটা একেবারে এলোমেলো হয়ে যায়। স্কুলেও তাকে সবাই খুনির ছেলে বলে বুলি করত। এসব ভাবতে ভাবতে তার মনটা ভীষণ খারাপ হয়ে যায়। তখন সে তার আর সাংজির সেই পুরনো ছবিটা দেখে, আর তখনই তাকে সেই মোটা ভাই ফোন দেয় আর বলে, মামা আমি তো বিয়ে করতে যাচ্ছি, তোর কি অবস্থা, ভাবি টাবি জোগাড় করছিস নাকি? তখন সে শুধু সাংজির কথাই ভাবতে থাকে। এরপর সে নিজেকে নিজে বলে, আমি কেন ওর কথা ভাবছি। পরের সিন শিফট হয় জাওশুর অফিসে। সাংজি সেখানে জাওশুর সাথে দেখা করতে আসে, কিন্তু সেখানে ওই জিয়াং বিস্ফোরা চলে আসে হাঙ্গামা করতে। তাই সে সাংজিকে নিয়ে অন্যদিকে চলে যায় আর তাকে বলে, তুমি আমার সাথে হুটহাট এভাবে দেখা করতে আসবে না। আসলে সে সাংজিকে জিয়াং এর থেকে সরিয়ে রাখতে চাচ্ছিল, কারণ এই বেটি যেই লেভেলের খবিশ তাকে দেখতে পেয়ে আবার কিনা চুল টানাটানি করে। কিন্তু এগুলো বুঝতে না পেরে সাংজি অনেক কষ্ট পায় আর তাকে একটা গিফট দিয়ে সেখান থেকে চলে যায়। সে ঝালে জাওশুর সাথে কিছুদিন কথা বলা বন্ধ করে দেয়। এরপর পরীক্ষা শেষ হলে তারা সব বন্ধুরা মিলে একটা বারে আসে চিল করতে। সেখানে সাংজি অনেকখানি লাল পানি খেয়ে ফেলে। সে আসলে এখানে বসে জাওশুর একটা ফোন কলের অপেক্ষা করছিল। এইদিকে মিং আবার সাংজিকে পটাতে রোমান্টিক গান গায়, কিন্তু সাংজি এসব গায়ে মাখে না। তখনই জাওশু তাকে কল দেয় আর সে সাথে সাথে তা রিসিভ করে ফেলে। কথা বলার সময় ব্যাকগ্রাউন্ড সাউন্ড শুনে জাওশু বুঝতে পারে সাংজি হয়তো কোনো বারে গেছে শিশি পান করতে। তাই সে তাকে বলে, তুমি ওখানেই থাকো, আমি এখনই তোমাকে নিতে আসছি। এরপর সাংজি সেখান থেকে চলে যায়। তাকে চলে যেতে দেখে মিংও তার পিছু নেয়। তখনই সেখানে জাওশু চলে আসে। সে এসে সাংজির সাথে মিংকে দেখতে পায় আর প্রথমবারের মতো সাংজির সাথে কোনো ছেলেকে দেখতে পেয়ে তার ভিতরে ফাটতে থাকে। এরপর তাদের মাঝে কি হয়েছে তা জানতে আমাদের পরবর্তী এপিসোড পর্যন্ত অপেক্ষা করতে হবে। সেই পর্যন্ত সবাই সাবস্ক্রাইব
সাবস্ক্রাইব করে পাশেই থাকুন।